দেশে গোষ্ঠী সংক্রমণ, দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ জানিয়ে দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গতকালই পিনারায় বিজয়নও জানিয়েছিলেন কেরলের কিছু অংশে গোষ্ঠী সংক্রমণ। কেন্দ্র কিন্তু গোষ্ঠী সংক্রমণ মানতে চাইছে না। কেন? বাংলা নিয়েও আশঙ্কার কথা শোনালো আইএমএ। রাজ্যের করোনা নিয়ে বাগযুদ্ধে দিলীপ ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ ডাক্তার সুভাষ সরকার, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সাংসদ এবং রাজ্য সম্পাদক আইএমএ শান্তনু সেন, আমার সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের ট্রেজারার ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন ডাক্তার কুণাল সরকার। প্রথমেই দেখাবো আইএমএ কি বলল। ভ্যাকসিন নেই, সচেতনতা নেই, এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরা। ভারতে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু, জানিয়ে দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 14ই জুলাই 28,498 আক্রান্ত, 15ই জুলাই 29,429 আক্রান্ত, 16ই জুলাই বেড়ে হল 32,695, 17ই জুলাই একদিনে 34,956, 18ই জুলাই একদিনে 34,884, 19শে জুলাই একদিনে 38,902। এর থেকেই স্পষ্ট দেশের কোনায় কোনায় স্পিড বাড়িয়েছে করোনা। ইতিমধ্যেই কেরল সরকারের দাবি তিরুবনন্তপুরমের উপকূল এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এবার আশঙ্কা আরও বাড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান VK মঙ্গা বলেন, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়াচ্ছে। এটা দেশের পক্ষে খুবই উদ্বেগের। গ্রামাঞ্চলেও এখন সংক্রমণ ছড়াচ্ছে, এটা খারাপ সংকেত। এটাই গোষ্ঠী সংক্রমণ। COVID cases in the country have crossed 10 lakh mark today, and the deaths have increased beyond 25,000. This is now exponential growth. Every time the number of cases per day is increasing. আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় ভারত। আইএমএর দাবি, সংক্রমণের এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। দিল্লিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকা এখন করোনার হটস্পট হতে চলেছে। This is now spreading to areas which were hitherto not, known that there will be many cases over there. In south states of the country, for example, Kerala and Karnataka, and even in Bengal and northeast, and the cases are increasing by leaps and bounds, and this is a bad sign. It shows that it is now a community spread. ভয় ধরাচ্ছে আইএমএর দাবি, একেই ভ্যাকসিন নেই, তার উপর গোষ্ঠী সংক্রমণ। গ্রামাঞ্চলে কেন সংক্রমণের বাড়বাড়ন্ত? যেভাবে জোর করে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালিয়ে গেল, 11ই মার্চ WHO প্যান্ডেমিক ঘোষণা করার পরেও যেভাবে সব কিছু চালু রাখলো, যেভাবে কোনো রাজ্যের সাথে কথা না বলে হঠাৎ করে মাত্র 4 ঘন্টার নোটিশে লকডাউন করলো, এবং যেভাবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সম্বন্ধে সঠিক পদক্ষেপ না নিয়ে জোর করে বিভিন্ন রাজ্যে তাদের পাঠিয়ে দিল, তার করুণ পরিণতি হচ্ছে ভারতবর্ষ আজকে সারা পৃথিবীতে করোনার সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে। শুধু পরিকল্পনার অভাবই নয়, সচেতনতার অভাবকেও দায়ী করেছেন চিকিৎসকরা। মানুষের মধ্যে কি সচেতনতা এখনো সেভাবে গ্রো করেনি? এখনো কিন্তু আমাদের চেম্বারে ঢোকার সময় আমরা যখন বারবার বলে দিচ্ছি যে বাইরে যে মাস্ক না খুলবেন না, সবসময় মাস্ক পরে থাকবেন, কোথাও হয়তো এই সচেতনতা চাপিয়ে দেওয়ারও কিছু প্রয়োজন আছে। যদিও এত কিছুর পর গোষ্ঠী সংক্রমণ মানতে নারাজ ICMR থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, গোষ্ঠী সংক্রমণ যদি হয়ও তাহলে বলতে আপত্তি কোথায়? গোষ্ঠী সংক্রমণ হলে তো ভয় বাড়বে, সচেতনতা বাড়বে। করোনা মোকাবিলায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। ডাক্তার শান্তনু সেন, আপনার কাছে যাব। আপনি অভিযোগ করেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে পরিকল্পনার অভাব কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু আইএমএর রাজ্য সম্পাদক হিসেবে আপনি কি আইএমএ, সর্বভারতীয় আইএমএর সঙ্গে সহমত পোষণ করেন দেশে গোষ্ঠী সংক্রমণ? প্রথমে আমি আপনাকে একটু কারেকশন করতে চাইব। আমি আইএমএ সর্বভারতীয় সভাপতি ছিলাম বিগত 2019-এর ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত। আমাদের আইএমএতে কোনো সর্বভারতীয় চেয়ারম্যান হয় না। ডক্টর VK মঙ্গা আমার খুব কাছের একজন মানুষ,
উনি হচ্ছেন আইএম এর একটা হসপিটাল বোর্ড অফ ইন্ডিয়া একটা কমিটি ঠিক। আছে HBI, ঠিক। উনি তার চেয়ারম্যান, নাম্বার 1। নাম্বার 2, সমস্যাটা হচ্ছে ICMR হচ্ছে অফিসিয়াল বডি যাদের ডিক্লেয়ার করার রাইট আছে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি হয়নি। ICMR সেরো সার্ভে করে তারা ডিক্লেয়ার করে। সুতরাং ICMR এখনো গোষ্ঠী সংক্রমণ বলেনি। আর বাস্তব চিত্রটা হচ্ছে ভারতবর্ষে 30শে জানুয়ারি যখন প্রথম কেরালায় কেসটা ডিটেক্টেড হয়েছিল, সেই 30শে জানুয়ারির পর থেকে শুধুমাত্র মধ্যপ্রদেশে সরকার করার জন্য বিধায়ক কেনাবেচার ব্যস্ত থেকে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে 22শে মার্চ পর্যন্ত যেভাবে সমস্ত কিছু খোলা রেখেছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু রেখেছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে সঠিক সময় সঠিকভাবে পাঠায়নি, প্রপারলি লকডাউন করেনি, রাজ্যগুলোর সাথে ডিসকাশন করেনি। ইভেন WHO যখন 11 মার্চ প্যান্ডেমিক ডিক্লেয়ার করেছে তারপরেও তারা পার্লামেন্ট থেকে শুরু করে সব কিছু চালিয়ে গেছে। তার ফলে আজকে ভারতবর্ষের এই পরিণতি। আপনি আজকে বলছেন যে ভারতবর্ষ সারা পৃথিবীতে থার্ডে। আমি আরেকটা অ্যালার্মিং ডাটা আপনাকে দিতে চাইব। 12ই জুলাইয়ের নিরিখে পার ডে কেস ডিটেক্টেডের নিরিখে কিন্তু 12ই জুলাই ভারতবর্ষ ব্রাজিলকেও ছাপিয়ে গেছে, এবং পার ডে মৃত্যুর নিরিখে কিন্তু ভারতবর্ষ আমি এই প্রসঙ্গে আসবো কারণ আপনাদেরকেও চিঠি দেওয়া হয়েছে, রাজ্যকেও চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আমার যেটা একদম সরাসরি প্রশ্ন, দেখুন ডিক্লেয়ার করার ক্ষমতা, ডিক্লেয়ার করার অধিকার নিশ্চয়ই ICMR এর আছে, কিন্তু অনেকেই তো বলছেন, যেমন অরবিন্দ কুমার হচ্ছেন সেন্টার অফ চেস্ট সার্জারির চেয়ারম্যান স্যার গঙ্গারাম হাসপাতালে, তিনিও বলছেন গোষ্ঠী সংক্রমণ। তাদের সঙ্গে কি আপনি একমত? এই প্রশ্নটাই আমি রেখেছিলাম। দেখুন অরবিন্দ কুমার কি বলছেন। Transmission has been there for quite some time. It was localized to pockets. So if you see in Dharavi, if you see also in several areas in Delhi, there was almost the whole community which was involved. There were some cases where you could clearly pinpoint the contact. There were many where you could not pinpoint the contact, and it was happening. But these were pockets of community transmission, but there was no crisscross and cross-country community. But today, you have spread of infection across the country. So I would 100% agree with the assessment of IMA that there is a community transmission in the country today. অরবিন্দ কুমার তিনি এগ্রি করছেন, আপনি এগ্রি করছেন কিনা, এটাই আমার একদম সরাসরি প্রশ্ন, খুব সংক্ষেপে। আমি সেই সরাসরি উত্তরই আপনাকে দিচ্ছি। বাংলার 23টা জেলার মধ্যে মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, মেদিনীপুর, এগুলো সব গ্রিন জোন ছিল। জবে থেকে কেন্দ্রীয় সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে জোর করে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিভিন্ন রাজ্য থেকে এখানে পাঠিয়ে দিল, তবে থেকে এই গ্রিন জোনগুলো কিন্তু করোনা এফেক্টেড হয়ে গেল। সুতরাং এখান থেকে আপনি উত্তরটা বুঝে নিন। আজকে ভারতবর্ষের এই করুণ পরিণতি বা রাজ্যগুলোর এই অবস্থা, বরঞ্চ পশ্চিমবঙ্গ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থানের মতো হয়ে যায়নি। কিন্তু ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরে এই যে করুণ পরিণতি বা বাকি রাজ্যগুলোর জাতীয় স্তরে এই যে সংক্রমণ হয়ে গেছে, তার সম্পূর্ণ দায়ভারটা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, এবং পশ্চিমবঙ্গেও হয়ে গেছে। আজকে ভারতবর্ষের এবং রাজ্যের এই করুণ পরিণতির দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আমি আপনাকে আবার এই কথাটা বলছি, অফিসিয়ালি ICMR যতক্ষণ না বলছে, অফিসিয়ালি আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি অফিসিয়ালি ডাক্তার সুভাষ সরকার, তাহলে কেন কেন্দ্র মানছে না? আমি মূল কথা বলার আগে ডক্টর শান্তনু সেন যে কথাগুলো বললেন যে কেন্দ্র পার্লামেন্ট চালানো মার্চ পর্যন্ত, আমি ওনাকে প্রশ্ন করছি, যখন কেন্দ্রীয় সরকার করোনা সম্পর্কে সতর্ক করছেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য করোনা সম্পর্কে আনা হয়েছে। এটা কেন হলো? এইরকম কথা কেন বললেন? এটা প্রথম ওনাকে ব্যাখ্যা দেওয়া দরকার। 2, যে প্ল্যানফুল লকডাউন নয়, তার মানে সমস্ত মাইগ্রেন্ট লেবারকে যদি রাজ্যে ফিরিয়ে এনে লকডাউন করতে হতো তাহলে কি অবস্থা হতো? আর যে যখন লকডাউন করা হলো, সেই লকডাউনের সময় কিন্তু এই রাজ্যে সমস্ত নেতারা, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় গোল গোল দাগ কেটে ঘুরে বেড়ালেন, মানুষ যাতে লকডাউন না মানে তাতে উৎসাহ দিলেন। এটার ব্যাখ্যা হওয়া উচিত। আর মাইগ্রেন্ট লেবার, এবার আমার প্রশ্ন, কেন্দ্র মানছে না কেন? পাঠিয়ে দাও না, আমার ভুল কথা হয়নি, প্লিজ আসল কথাটা বলতে হবে। সেটা হচ্ছে যে কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টা, যেটা নিয়ে প্রশ্ন আসছে। আমি 38 বছর IM এর লাইফ মেম্বার, আর উনি হসপিটাল বোর্ডের চেয়ারম্যান ডক্টর মুঙ্গা, মানে উনি একজন বিরাট একাডেমিশিয়ানও নন, অ্যাকচুয়ালি খুব নামি ক্লিনিশিয়ান। Actually, community transmission is not a matter of calculation.
আচ্ছা। ইট ইজ এ ম্যাটার অফ জাজমেন্ট। আমি বেশ। বলছি না, আমাকে ফিনিশ করতে দিন। যখন কোনো একটা এই করোনা ভাইরাসের সংক্রমণ বিদেশ থেকে আসে, তখন সেটাকে বলে ইম্পোর্ট ইনফেকশন। তারপরে যেটা সেটা তার কাছ থেকে সংক্রমণ হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস। আর তারপরে যখন ইম্পোর্ট আর ইন্ট্রোডিউসের মধ্যে সন্ধান পাওয়া যাবে না, তখন বিষয়টাতে আসবে কমিউনিটি ট্রান্সমিশন। বেশ, কিন্তু বেশ, আপনি দেখুন বেশ। ধারাবাহিক আমি আসবো আবারও। আপনি যে ব্যাখ্যার কথা বললেন, শান্তনু সেনের কাছে ব্যাখ্যা চেয়েছেন, ডাক্তার শান্তনু সেনের কাছ থেকে খুব সংক্ষেপে ব্যাখ্যা চাইবো ডাক্তার সুভাষ সরকার যেটা বললেন। আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা দেবো। তার আগে আমার একটা প্রশ্ন থাকবে। গত কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বাঁকুড়ায় বোধহয় ডক্টর সুভাষ সরকারের একটা নার্সিংহোমের পাশে বিজেপির পার্টি অফিসে বোধহয় কোভিড টেস্টের স্যাম্পেল কালেকশন হচ্ছিল, পিপিই পরে কারা সব স্যাম্পেল কালেকশন করছিল, পুলিশ গিয়েছিল। বিজেপির পার্টি অফিসকে কি আইসিএমআর গাইডলাইন স্যাংশন করে দিয়েছে নাকি স্যাম্পল কালেকশনের? এই কোশ্চেনটা আমার থাকলো। নাম্বার 2, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে কোভিড লড়াই করবেন না তো কি ঋতিক ঘোষের মতো বাড়িতে বসে থাকবেন, একের পর এক বাড়ি চেঞ্জ করবেন, আর বিকেলবেলা রঙিন রঙিন টি শার্ট পরে মুখে পদ্মফুল আঁকা মাস্ক পরে খালি প্রেসে বিবৃতি দেবেন, আর কোদাল দিয়ে গাছ কাটার ছবি তুলবেন? তিনি মেদিনীপুরের সাংসদ, গাছ কাটবেন, সল্টলেকে নিয়ে চলে যাবেন রাজারহাটে থাকতে। তারপরে এগুলো করে যখন বুঝে হালে পানি পাওয়া যায়নি, তখন লাস্টে তারা পথে নামার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে অনেক গুণ তপস্যা করতে হবে এবং 100 জন্ম ঘুরে আসতে হবে। বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলাটা এখনো আপনার গুজরাট হয়ে যায়নি, বাংলাটা এখনো দিল্লি হয়ে যায়নি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু হয়ে যায়নি। আপনারা এখনো ভালো আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলাটা এতদিনে গুজরাট হয়ে যেত। বেশ, মানুষ এখনো পর্যন্ত অনেকটা দ্বিধায় রয়েছেন, আসলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি হয়নি। রাজ্য সরকারও বলছে না, কেন্দ্রীয় সরকারও বলছে না। তবে ডাক্তার শান্তনু সেন মোটামুটিভাবে বুঝিয়ে দিলেন গোষ্ঠী সংক্রমণ হয়েছে। কিন্তু প্রশ্ন তুললেন সুভাষ সরকার মঙ্গার যোগ্যতা নিয়ে, এই কথা ঘোষণা করতে পারেন কিনা। আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাব। এখানে কি মনে হচ্ছে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বা কেন্দ্রীয় সরকার কেন মানছে না, রাজ্যেও গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা? দেখুন, একটা জিনিস আমরা দেখছি যেটা আমরা তো এতক্ষণ দুজন সাংসদ এবং তারা যে কথাগুলি বললেন, আমি তাদের থেকে আমি রাজনৈতিক যে তরজার কথাগুলিকে সেগুলি সরিয়ে দিয়ে বলবো যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি হয়নি এটা বলার দায়িত্বটা নিশ্চয়ই আইসিএমআর এর। কিন্তু আমরা যারা প্রত্যেক দিন চিকিৎসা ব্যবস্থাটার সঙ্গে যুক্ত, সেটা সরকারি হোক বা প্রাইভেট ক্যাপাসিটিতে হোক, তারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে এবং হচ্ছে যেটা গোষ্ঠী সংক্রমণের অন্যতম প্রাথমিক শর্ত যে যিনি আক্রান্ত হলেন তিনি কখনোই মনে করতে পারছেন না তিনি কোনো সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কি না, এবং এই সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা যেরকম তাদের মধ্যে যারা সিমটম নিয়ে আসছেন এবং একটা বিরাট অংশ যদি যারা ধরুন অন্য কোনো কারণে পরীক্ষা করাচ্ছেন, কোনো অপারেশন করাবেন বা অন্য কিছু করাবেন, তাদের মধ্যেও একটা বড় অংশের মানুষের মধ্যে আমার এই পজিটিভ এটা পাচ্ছি। তো এটা যদি পাই তাহলে আমার যেটা মনে হচ্ছে যে আমরা কোথাও একটা কিন্তু আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি যে কোভিডটাকে নিয়ন্ত্রণ করতে, ওই গোষ্ঠী সংক্রমণের হাত থেকে রক্ষা করতে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। এবং এই ব্যর্থতার দায়টা আমার মনে হয় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউই এটা এড়িয়ে যেতে পারবেন না। যে আরো কিছু ব্যবস্থা নিলে, আরো কিছু সিরিয়াসলি যে ব্যবস্থাগুলি নিলে কাজ হতো সেগুলি করলে হয়তো এতটা খারাপ অবস্থা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও। বড় অভিযোগ তুললেন। আমি আসবো ডাক্তার শান্তনু সেন এবং ডাক্তার সুভাষ সরকারের কাছে। তবে ডাক্তার কুণাল সরকার, আমরা গতকালও গোষ্ঠী সংক্রমণ নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যার ভিত্তিতে নাকি উপসর্গ কোথা থেকে এসেছে, আসলে সংক্রমণ কোথা থেকে ছড়িয়েছে, সেটা অনেক দিন আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম যে সেই উৎপত্তিটা অনেকেই বুঝতে পারছেন না। তাহলে গোষ্ঠী সংক্রমণ বলা যায় কিনা? দেখো অয়ন, কথাটা হলো এইখানে তো আমাদের একটা আননেসেসারি হেয়ার স্প্লিটিং আর্গুমেন্ট করে লাভ নেই। যেটা সাধারণ মানুষ এবং আমাদের দেশের পক্ষে যে জিনিসটা দরকার, সেই যে দরকার এটা বোঝা যে কোথায় কোথায় ইনফেকশনটা বাড়ছে এবং কোথায় কোথায় ইনফেকশনটা বিপজ্জনক ভাবে বাড়ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এখানে একটা চুলচড়া ডেফিনিশনের কিছু ধাওয়া এখানে করছি না। ভারতবর্ষে গোষ্ঠী সংক্রমণের কথাটা প্রথম তুলেছিলেন দিল্লির হেলথ মিনিস্টার সত্যেন্দ্র জৈন আজ থেকে 1.5 মাস আগে, অন দ্য 10th of June।
কারণ দিল্লির এমন এমন অঞ্চল ছিল, এমন এমন পকেট ছিল যেখানে টেস্ট পজিটিভিটি রেট 50% উপরে পৌঁছে যাচ্ছিল। সেটা একটা আতঙ্কজনক ব্যাপার। আজকে আমরা যে ভারতবর্ষের করোনা পরিস্থিতিটা দেখছি, আমি জানি না কেন আমরা একটা বেসিক ব্যাপার এড়িয়ে যাচ্ছি, যে ভারতবর্ষের প্রায় 35-40% কেস লোড আসছে একটা রাজ্য থেকে, সেই রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। আজকে পুনার মতো একটা শহর দিনে 2000-2500 করে কেস তারা বার করে যাচ্ছে, এবং টিল মহারাষ্ট্র ইজ কন্ট্রোল, ভারতবর্ষে করোনা কন্ট্রোল করার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের কথা আর কমিউনিটি ট্রান্সমিশনের কথা হলো, নিশ্চয়ই আমাদের দেশে যেমন 1.5 মাস আগে দিল্লির কিছু অঞ্চলে দেখা গেছিল, যেরকম অলরেডি একজন উনি বললেন যে ধারাবির কিছু অঞ্চলে দেখা গেছিল, কিন্তু এটাও আমরা মনে রাখি, যখন আমরা কোমর বেঁধে লড়াই করেছি তখন দিল্লি কন্ট্রোল হয়েছে, ধারাবি কন্ট্রোল হয়েছে। ঠিক। তার মানে কমিউনিটি ট্রান্সমিশন কথাটা মুখ দিয়ে উচ্চারণ করলে এটা যে একেবারে বিধাতার ভাগ্যের অভিশাপ, মাথায় আকাশ ভেঙে গেল, তাই নয়। ভারতবর্ষে লাস্ট 15 দিনের মধ্যে যে দুটো এলাকা, মানে আপনি বলছেন স্বীকার করতে অসুবিধে কোথায়? কোথায় স্বীকার করতে অসুবিধে? সেখানে স্বীকার, ধারাবিতে যেরকম ডোর টু ডোর মাল্টিপল টাইম সিন্ড্রোমিক স্ক্রিনিং হয়েছে, দিল্লি সেরকম 5 গুণ 4 গুণ তাদের টেস্টিং বাড়িয়েছে, এবং যে যার মতো পরিস্থিতির সঙ্গে লড়ে গিয়ে পরিস্থিতিটাকে কন্ট্রোলে এনেছে। ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি পাঠালো, আরো বাড়াতে হবে কোভিড টেস্ট, কন্টেইনমেন্ট জোনে কড়া নজরদারি চালাতে হবে। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে মানতে নারাজ রাজ্য প্রশাসন। দেখুন। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরই মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 17 জুলাই শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব NS নিগমকে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। চিঠিতে কলকাতা, হাওড়া ও 2 চব্বিশ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং হুগলিও করোনার হটস্পট হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়। রাজ্যে জাতীয় গড়ের থেকে অনেক কম করোনা পরীক্ষা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি মোকাবিলায় চিঠিতে রাজ্যকে একগুচ্ছ নির্দেশও দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে, দৈনিক প্রতি 1,14,000 জনের কোভিড পরীক্ষা করাতে হবে, আক্রান্তের হার যাতে 10% বেশি না হয় সেদিকে নজর দিতে হবে, মৃত্যুর হার 1% নিচে রাখতে হবে, কন্টেইনমেন্ট জোনে কড়া নজরদারি চালাতে হবে, কড়াকড়ি মানতে হবে বাফার জোনেও, আক্রান্তদের সংস্পর্শে আসা 80% ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, করোনা আক্রান্তের সংস্পর্শে এলে 72 ঘন্টার মধ্যে কোয়ারেন্টিনে পাঠাতে হবে। কেন্দ্রের চিঠি সত্ত্বেও করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে মানতে নারাজ রাজ্য প্রশাসন। আমরা প্রস্তুত রয়েছি। আজকে আমি আপনাদের কাছে কতগুলো ইনফরমেশন দেব যাতে আপনারা বুঝতে পারবেন যে কোভিডের থেকে বেশি স্পিড আমাদের। আমি আবার বলছি, যে স্পিডে কোভিড বাড়ছে তার থেকে বেশি স্পিডে আমরা কিন্তু আমাদের ব্যবস্থাপনা বাড়াচ্ছি। রাজনৈতিক মহলের মতে স্বাস্থ্য মন্ত্রকের চিঠিকে ভালো চোখে দেখছে না নবান্ন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যে যখন সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে বাংলাকে কড়া চিঠির পেছনে বিজেপির রাজনীতিই দেখছে তৃণমূল শিবির। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে রাজ্যের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। রেকর্ড মৃত্যু, 36 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। সংক্রমণ একদিনে 2278, মৃত্যু 36 24 ঘন্টায়। এবং রাজ্যে করোনায় মৃত মোট বেড়ে 1112। রাজ্যে মোট করোনা আক্রান্ত 42,487। রাজ্যে একদিনে করোনা মুক্ত 898। ডাক্তার শান্তনু সেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক উদ্বিগ্ন, এমনকি মঙ্গার যোগ্যতা নিয়ে সুভাষ সরকারের দাবি থাকলেও মঙ্গাও বলেছেন যে বাংলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনারা এতে বিজেপির রাজনীতি কেন দেখছেন? মৃত্যু দেখুন 36 জন একদিনে।
আমি প্রথমেই আপনাকে বলবো, সুভাষবাবু বোধহয় জানেন কিনা জানি না, ডক্টর VK মুঙ্গা উনি যে দলের সাংসদ সেই দলেরই প্রার্থী ছিলেন দিল্লির বিধানসভায়, যদিও পরাজিত হয়েছে। এটা বোধহয় সুভাষবাবুর জানা ছিল না। সেকেন্ড, আমি আপনাকে বলবো লব আগারওয়ালের চিঠি, পশ্চিমবঙ্গের সরকার এই ধরনের চিঠি পেয়ে পেয়ে অভ্যস্ত। আমার তো মনে হচ্ছে আমাদের বাংলার মহামহিম বোধহয় কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলেন বলে শুনছিলাম। তার সাথে এই চিঠির কোনো যোগসাজশ আছে কিনা আমার একটু ডাউট আসছে মনের মধ্যে। আর আমরা এর আগে হোম সেক্রেটারির চিঠি দেখেছি, আমরা এর আগে হেলথ সেক্রেটারির চিঠি দেখেছি। আমার প্রশ্ন, আমি জানা নেই পশ্চিমবঙ্গে চিঠি দেওয়ার আগে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু এই সময় যারা লিড করছে এই কোভিড সংখ্যার নিরিখে সারা ভারতবর্ষে ব্যাটিং করে, তাদেরকে চিঠি দিয়েছেন কিনা আমাকে জানতে হবে। আর তিনি যা রিকোয়ারমেন্টের কথা বলেছেন যে পার ডে কত টেস্ট হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমাদের রাষ্ট্রমন্ত্রী তার নিজের রাজ্যে হচ্ছে কিনা আগে খবর নিন। আমি বুঝেছি, বলতে তো উনি অনেক কিছু পারেন। পশ্চিমবাংলায় মৃত্যুর হার অনেক কমে গেছে। আমার প্রশ্ন আমার জানা নেই, আমার প্রথম প্রশ্ন জানা নেই যে উনি বাকি রাজ্যগুলোয় চিঠি দিয়েছেন কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি পশ্চিমবঙ্গের থেকে যেটা এক্সপেক্ট করছেন, খুব ভালো লাগছে, সেটা উনি বাকি রাজ্য ইমপ্লিমেন্ট করতে সুভাষ সরকার, খুব সংক্ষেপে জানতে চাইবো রাজ্যের অবস্থা কি দেখছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, রাজ্যের অবস্থা কি দেখছেন? রাজ্যের অবস্থা বলার আগে ডক্টর শান্তনু সেনকে আমি ওনার প্রশ্নের একটা কথা বলি। উনি আগে বলুন যে লক্ষণহীন যে সমস্ত পেশেন্ট, তাদের অপারেশনের আগে কোভিড টেস্ট করা উচিত কিনা, এবং সেটা সরকার নির্ধারিত হাসপাতালের দ্বারা এবং সরকার নির্ধারিত রেটে সেটাকে সংগ্রহ করে পরীক্ষা করাটা অপরাধ কিনা। ওনারা সরকারি ব্যবস্থায় কিন্তু কোভিড টেস্ট করাতে পারছেন না ঠিকভাবে। সেটা কি বিজেপির পার্টি অফিসে করবে? আইসিএমআর কি বিজেপির পার্টি অফিসে করতে লাইসেন্স দিয়েছে নাকি? সোশ্যাল মিডিয়ায় কি দেখালো? তাহলে পদ্মফুল অন্য কোনো পার্টির সিম্বল নাকি? আমার তো জানা নেই। পদ্মফুল অন্য কোনো পার্টির সিম্বল বলে আমি তো জানি না। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ কি ভুল দেখলো? ওপরে পদ্মফুলের পতাকা পতপত করে উঠছিল। আমি তো তাহলে বিজেপির কি পদ্মফুল অন্য কোনো পার্টির সিম্বল? আসলে সংক্রমণ, আসলে করোনা আক্রান্ত কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটাই বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসবো ডাক্তার সুভাষ সরকার, ডাক্তার শান্তনু সেন, দুজন প্লিজ শান্ত হন। আমি আসবো একটা ছোট্ট বিরতির পর। এই যে বাকযুদ্ধ, এই বাকযুদ্ধ দিলীপ ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়ের মধ্যেও দেখাবো ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ইতিমধ্যেই তরজায় বাকযুদ্ধে দিলীপ ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়। দিলীপ ঘোষ বললেন করোনা হাব পশ্চিমবঙ্গ। সুব্রত মুখোপাধ্যায়ের দাবি দিলীপ ঘোষকে টিকিট কেটে গুজরাট ঘুরে আসার সুযোগ দেওয়া হোক। জাম্প করে 100-200 থেকে আজকে 2000 পার হলো রোজ নতুন সংক্রমণ। এবং আগে আমরা শহরে দেখেছিলাম লোক কাতরাচ্ছিল, মারা যাচ্ছিল, এখন গ্রামেও শুরু হয়েছে, ডেড বডি পড়ে আছে, আবার লুকিয়ে ডেড বডি পোড়াতে হচ্ছে। পশ্চিমবাংলা এরা বললে আমরা রিকভারি রেট 65 করেছি, 65 এর উপরে চলে গেছিল, এখন সেটা 58 এর নিচে চলে গেছে। দিদিমণির চোখের সামনে সব আইন ভেঙেছে, উনি নিজে ভেঙেছেন। আজকে কি হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমি তো 4-8টা জেলা ঘুরে এলাম দক্ষিণ বাংলার, কাঁথি পর্যন্ত। কোর্টে গেছিলাম, কোর্টে চারদিক কন্টেনমেন্ট জোন হয়ে গেছে। কিন্তু এখন দিদিমণি ফ্লাইট বন্ধ করেছেন। আকাশ দিয়ে কি করোনা আসছে কি? আজকে এখানে যা করোনা জমা হয়েছে, এটা তো হাব হয়ে গেছে, চারদিকে যেভাবে সামাজিক সংক্রমণ হচ্ছে, এটা কি করে? ওনার যদি কোন ভূগোল বিজ্ঞান বই পড়েছেন আমি জানি না, কিন্তু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যা খবর রাখি, তাতে সবচেয়ে খারাপ হলো গুজরাট এবং উত্তরপ্রদেশ। টোটাল সিস্টেম। উত্তরপ্রদেশের রাস্তায় মৃতদেহ পাওয়া যায়। আমরা সেটা নিন্দা করছি না, কিন্তু ঘটনা বলে উল্লেখ করছি। পশ্চিমবঙ্গে ফিগারগুলো দেখুক, ব্যবস্থাগুলো দেখুক, একটা কোথাও বিচ্যুত হয়নি এ কথাই, এই নতুন পরিস্থিতি তৈরি করতে গিয়ে সে কথা আমি বলছি না। কিন্তু সাধারণভাবে যদি তুলনামূলক বিচার করতে চায়, তাহলে একটা অন্ধও বলবে, আমি কিন্তু বেস্ট বলছি না, amongst the worst this is the best। বাকিগুলো খারাপ, অতি খারাপ, তার চেয়ে পশ্চিমবঙ্গ ভালো। ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়, কলকাতার পরিস্থিতি বা রাজ্যের পরিস্থিতি তুলনামূলক নয়, এখন কিন্তু রাজ্য বা কলকাতাকেই দেখতে হবে। আমরা কিরকম জায়গায় আছি বলে আপনার মনে হয়?
দেখুন আমরা কীরকম জায়গায় আছি, আপনারা প্রত্যেক দিন যে পরিসংখ্যানগুলি দিচ্ছেন তার থেকে খুব পরিষ্কার। প্রত্যেক দিন ধরুন এই যে 2000-এর বেশি আমাদের সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা বাড়ছে, এটা তো কোনোভাবেই এই সময় দেখুন আমরা যেটা এতক্ষণ দেখছিলাম এটা রাজনৈতিক তরজার কোনো বিষয় নয়, বরঞ্চ এই সময়টা সবাই মিলে একসঙ্গে ভাবা দরকার যে কি করলে আমরা বাঁচতে পারি। এই যে ধরুন প্রত্যেক দিন আমাদের এতগুলি মানুষের সংক্রমণ হচ্ছে 2000-এর বেশি, এই 2000-এর বেশি মানুষগুলি কি বাইরে থেকে আসা মানুষজনের ঘনিষ্ঠজন? তা যদি না হয় তাহলে গোষ্ঠী সংক্রমণ তো হয়েছে, এটা আইসিএমআর শান্তনু সেনের তত্ত্ব হচ্ছে পরিযায়ী পরিকল্পনার অভাবের জন্যই আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা। দেখুন পরিযায়ী শ্রমিকের যে সমস্যাটা সেটা সামাজিক লজ্জা, থাকার ব্যবস্থা করেছে না কিছু, এটা সামাজিক লজ্জা আমাদের, এবং এর জন্য আমার মনে হয় রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন কেউ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। পরিযায়ী শ্রমিকরা যেভাবে দিন কাটালেন, যেভাবে ওই পরিস্থিতিটা গেল, এটা আমাদের লজ্জার বিষয়। কিন্তু তারপরেও আমরা বলছি যে এরপরও যদি আমাদের কেরল যেখানে হচ্ছে যে মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছিল, সেখানে কেরলের মুখ্যমন্ত্রী এইটুকু সৎ সাহস দেখাতে পারলেন যে সেখানে গোষ্ঠী সংক্রমণের একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। এইখান থেকে আমি আসবো ডাক্তার শান্তনু সেনের কাছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কি সৎ সাহস দেখাতে পেরেছেন বলে আপনার মনে হয়, যেটা অন্য কোনো রাজ্য পারছে না? আমি তার আগে একটা কথা বলবো। আমি কিছুদিন আগে কয়েকটা বাচ্চা ছেলেকে বলতে দেখছিলাম যে বিজেপি মানে নাকি ভারতীয় জোকার পার্টি। আজকে আমার মনে হচ্ছে সত্যি এটা তাই। ওই একটা জোকার পার্টির জোকার রাজ্য সভাপতি বলছে করোনা কি আকাশ দিয়ে যায়? আমি বলবো হ্যাঁ আকাশ দিয়ে যায়। আমি বলবো মাঝখানে বলবেন না সুভাষবাবু, আপনার টাইমে বলবেন হ্যাঁ করোনা আকাশ দিয়ে যায়। 30শে জানুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত করোনা আকাশ দিয়ে এসছে। গরিব মানুষের রোগ করোনা ছিল না, বড় মানুষরা অন্য দেশ থেকে ফ্লাইটে করে আকাশপথে নিয়ে এসছে করোনা ভারতবর্ষে। এবং আজকে রুরাল ইন্ডিয়া করোনা ছড়িয়ে পড়েছে আপনাদের আনপ্ল্যান সিদ্ধান্তের জন্য। এত মাইগ্রেন্ট ওয়ার্কার গুলো বিভিন্ন জায়গা থেকে গিয়ে আজকে করোনা ছড়িয়েছে। বাংলায় মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে করোনা ছিল না। শান্তনু সেন, আপনারা একেবারে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল দিচ্ছেন পরিযায়ী শ্রমিক, একটাই আপনাদের তত্ত্ব। ডাক্তার সুভাষ সরকার, প্লিজ ডাক্তার সুভাষ সরকারকে বলতে দিন প্লিজ। কোভিড পেশেন্ট মারা যাচ্ছে, কেন ভর্তি হতে পারছে না এর জবাব দিন। আর আমি বলতে চাইছি, আমাকে বলতে দিন, গুজরাটের কথা বলছিলেন, গুজরাটের কথা শুনিনি, গুজরাটের কথা শুনুন ভালো করে। গুজরাটে ইম্পোর্টেড ইনফেকশন অনেক বেশি ছিল পশ্চিমবাংলার থেকে, কিন্তু গুজরাটে আজ রিকভারি রেট হচ্ছে 70.82%, আর পশ্চিমবাংলায় 58.54%। কোথায় কত তফাৎ? গুজরাটে আজকে গুজরাটের কথা বলবেন না, আমার হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে কন্ট্রোল করতে পারছি না। একদম গুজরাটের কথা বলবেন না, আরে কি বলছেন? গুজরাটের কথা বলবেন না। কেসটা চাপলে মহারাষ্ট্রকে ছাপিয়ে যেত, কেসটা চাপলে মহারাষ্ট্রকে ছাপিয়ে দিত। গুজরাটের কথা আর বলবেন না। প্লিজ শান্তনু সেন, আজকেও কিন্তু 1%-এর বেশি, অনেক বেশি মৃত্যু, যেটা কেন্দ্রীয় সরকার বলছে কমিয়ে আনতে, 1%-এরও কম করতে, সেটা কিন্তু আজকেও দেখলাম অনেকটাই বেশি। আমি ডাক্তার কুণাল সরকারের কাছে আসবো যে এই ডেথ রেটটা আপনি কিভাবে দেখছেন। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রিকভারি রেট কমছে, ডেথ রেট বাড়ছে। আজকে 15 জন বা 16 জন গোটা রাজ্যে মৃত্যু হতো, শুধুমাত্র কলকাতাতেই আজকে 15 জনের মৃত্যু। কি বলবেন? নিশ্চয়ই সেটা চিন্তার বিষয়। তার আগে অয়ন আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে করোনার বিশ্ব র্যাঙ্কিং এ যে প্রথম 3টে দেশ আছে, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল এবং ভারতবর্ষ, তাদের মধ্যে একটা সাংঘাতিক কমন ক্যারেক্টারিস্টিক আছে যে 3টে দেশেই কোনো পলিটিক্যাল কনসেনসাস ছিল না। তাই আজকের এই আলোচনাটা শুনতে শুনতে কোথাও আমার মনের মধ্যে একটা ভয় হচ্ছে যে যদিও আমরা এই ধরনের ল্যাক অফ পলিটিক্যাল কনসেনসাস ইজ ইকুয়াল টু কেওস প্ল্যানিং, আমরা এই ফাঁদের মধ্যে পা দিচ্ছি কিনা একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমার সেই ভয়টা বহুগুণ বেড়ে গেল। আমি ডাক্তার সুভাষ সরকারের কাছে জানতে চাইবো, রাজ্যের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কিনা, বা কি আপনারা পরামর্শ দেবেন খুব সংক্ষেপে? রাজ্যের কাছে কেন্দ্রীয় সরকার বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
একেবারে প্রথম দিক থেকে যদি শুরু করা যায়, রাজ্য টেস্ট করছিল না, করোনা আক্রান্তের সংখ্যা চেপে দিচ্ছিল, করোনা মৃত্যুর সংখ্যা চেপে দিচ্ছিল। যেখানে গুজরাটে এপ্রিল মাসে 2200-এর ওপর টেস্ট হয়েছে, সেখানে মানে ওই পশ্চিম বাংলায় 450 টেস্ট হয়েছে। এটা হচ্ছে চিত্র। আপনি বলছেন বাড়াতে হবে। টিম এলো, তাকে টেস্ট তো প্রথমেই অন্যায়টা করেছে, প্রথমে না বাড়িয়ে আজকের এই পরিণতি, প্রথমে বাজার খুলে দিয়েছিল। কাজে আজকে টেস্ট তো বাড়াতেই হবে এবং প্রপার প্ল্যানিং দরকার, শুধু কন্টেইনমেন্ট জোন করলে হবে না। আমি একটা কথা বলতে চাই, খুব কম সময় কমিউনিটিস না খুব কম সময় বলছি, কমিউনিটি স্প্রেড নিয়ে সারা বিশ্বে কোথাও এত হই হল্লা কিচ্ছু হয়নি। প্রশ্নটা হচ্ছে ইন্টেন্সিটি অফ স্প্রেড। ইন্টেন্সিটি অফ স্প্রেড নিয়ে আমাদের ভাবা উচিত। যেখানে ইন্টেন্সিটি অফ স্প্রেড, সেটাকে আমাদের পার করতে হবে কোথা থেকে আসছে। ডাক্তার শান্তনু সেন, যেটা রাজনৈতিক একেবারে বলা যায় ঐক্যমতের কথা বলছিলেন ডাক্তার কুণাল সরকার, ইতিমধ্যেই ইমিডিয়েট এই করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কিনা? একদম সঠিক কথা বলেছে, সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কিনা? সঠিক কথা বলেছে। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভারতীয় জনতা পার্টি একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার বলে কিছু নেই। মোদী সরকারের হাতে ফেডারেল স্ট্রাকচার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, কেন্দ্র খুব সহযোগিতা করেছে। কিরকম সহযোগিতা করেছে? চায়না থেকে 145% প্রফিটে কিট কিনে এনেছে, নিয়ে একদিন পরে বলেছে র্যাপিড টেস্ট করা যাবে না, কিটগুলো তুলে নিয়ে গেছে। বলছে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কিনা? রাজ্যকে দিয়েছে। কলকাতাতে আমি আপনাকে বলি, কলকাতা কর্পোরেশন আমরা মাইক্রো সার্ভেইলেন্সের মধ্যে দিয়ে কাজ করেছি বলে আজকে কলকাতায় সামগ্রিকভাবে গোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার 10% নিচে নেমে গেছে। এটা কলকাতা পৌরসভার আমাদের সময় একদম শেষ। রাজনৈতিক ঐকমত্য জরুরি এবং সব দল একসঙ্গে যদি কাজ না করে, ডাক্তার কুণাল সরকার খুব তাৎপর্যপূর্ণ কথা বললেন, সেই ফাঁদে যদি আমরা পা দিয়ে দিই, সর্বনাশ আরো আসবে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব, জ্বর, সর্দি, কাশি শুধু নয়, এবার বুকে ব্যথা, শরীরে রক্ত জমাট, করোনার নতুন উপসর্গ খুঁজে পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। দেখুন, এটা একটা এমন রোগ যেটা মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ধরতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ধরতে পারে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ধরতে পারে, এবং মাথা ব্যথা, একটু ঝিঝি করা, হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলা, জ্ঞান হারানো, ভুল কথা বলা, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, খাবারে অরুচি, নাকে গন্ধ না পাওয়া। প্রায়শই আজকাল আমরা পেশেন্ট পাচ্ছি যাদের জ্বর এবং পাতলা পায়খানা বা বমি নিয়ে থাকে।